হ্যালো গাইস, ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আরও একবার তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের আমার বইয়ের পৃষ্ঠার নম্বর 21 থেকে পৃষ্ঠার নম্বর 25 পৃষ্ঠার পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সুতরাং তোমরা ক্লাসটি অবশ্যই দেখতে থাকো এবং শুনতে থাকো। আজকের ক্লাসে প্রথম যে গল্পটি রয়েছে, প্রথমেই রয়েছে মজার চিড়িয়াখানা। এবং আমরা কম বেশি সবাই চিড়িয়াখানাতে ঘুরতে যাই বা বেড়াতে যাই, বা আমরা অনেকেই চিড়িয়াখানা দেখেছি বা ঘুরতে গিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা চিড়িয়াখানা দেখেছো এবং বা ঘুরতে গিয়েছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যাওনি, তোমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করো। খুব ভালো জিনিস, তোমরা সেখানে অনেক বিভিন্ন ধরনের জন্তু, জানোয়ার, পশু পাখি এছাড়াও অনেক কিছু তোমরা দেখতে পাবে। সুতরাং তোমরা যাওয়ার চেষ্টা করো। চলো আমরা গল্পের মধ্যে প্রবেশ করি। প্রথমে আমাদের যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে মজার চিড়িয়াখানা। তাহলে গল্পের নাম হচ্ছে মজার চিড়িয়াখানা। চলো গল্পটা এবার আমরা পড়ে দেখি। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ, ভাল্লুক দেখলাম। গিয়েছিলাম চিড়িয়াখানা। চিড়িয়াখানা শব্দের অর্থ হচ্ছে যেখানে পশু পাখি দেখার জন্য খাঁচার ধরে রাখা হয়, অর্থাৎ খাঁচায় ধরে রাখা হয়, সেটি হচ্ছে চিড়িয়াখানা। বলগা হরিণ, ভাল্লুক দেখলাম। আর কি দেখলাম না, আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। বোল্ডার বোল্ডার শব্দের অর্থ হচ্ছে বড় পাথরের টুকরো। উট পাখির গা যেন কলকাতার শাল। কলকাতার শব্দের অর্থ হচ্ছে নকশা করা। শাল শব্দের অর্থ শীতে গায়ে দেওয়া একটি পোশাক। এসব একেবারে কল্পনা নয়। কল্পনা মানে হচ্ছে মনে মনে চিন্তা করা। সত্যি মজার অভিজ্ঞতা। এবার চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। প্রথমে আমরা পেয়েছি লয় গয়, তাহলে ভাঙলে হবে ল যোগ গ। লয় গয় ভাঙলে হবে ল যোগ ক। তারপর দেখো লয় ঠয় ল যোগ ঠ, লয় ডয় ল যোগ ড, লয় লয় ল যোগ ল, এবং লয় পয় ভাঙলে হবে ল যোগ প। এসো একই রকমের নতুন আমরা আরও কথা শিখি। তালবে সহস্রই লয় পয় শিল্প। শিল্প শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন জিনিসের তৈরির কাজ। কল্ল কল্ল শব্দের অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। পল্টন পল্টন শব্দের অর্থ হচ্ছে সৈন্যদল বা ফৌজ। বিল্ব শব্দের অর্থ হচ্ছে বেল। উল্লাস উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। ল্যাংচা ল্যাংচা হচ্ছে লাল রঙের এক প্রকার মিষ্টি। কে কে তোমরা ল্যাংচা খেয়েছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। গুল্ম গুল্ম শব্দের অর্থ হচ্ছে অনেক শাখা পোশাকা যুক্ত ছোট গাছ। চলো এবার আমরা দেখি পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। প্রথম কোশ্চেন, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উত্তরটি তোমরা দেখে নাও। চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে। 2, গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? উত্তর, গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। এবং 3 নম্বর কোশ্চেন, উট পাখির গা কেমন? উত্তর হবে উট পাখির গা কলকাতা শালের মতন। চলো আমরা এবার পরের গল্পটি সম্পূর্ণ আলোচনা করি। পরের গল্পটির নাম হচ্ছে মেঘের ঘনঘটা। এখন শ্রাবণ মাস। শ্রাবণ শব্দের অর্থ হচ্ছে বাংলার ক্যালেন্ডারে চতুর্থতম মাসের নাম হচ্ছে শ্রাবণ, অর্থাৎ এখন শ্রাবণ মাস। পশ্চিমে ঘন কালো মেঘ জমে। ঘন ঘন শব্দের অর্থ হচ্ছে গাঢ়। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। বিশ্ব শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। নিথর শব্দের অর্থ হচ্ছে স্থির বা নিস্তব। আর নিশ্চুপ নিশ্চুপ শব্দের অর্থ হচ্ছে চুপ করে থাকা। অবশ্যই ঝড় আসছে। স্লোত পায়ে গরু হাঁটছে মাঠে। স্লোত স্লোত শব্দের অর্থ হচ্ছে শিথিল শিথিলভাবে। আজ আর আলোর দর্শন মিলবে না। দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা। বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই। চলো উপরে রঙিন অংশগুলোকে আমরা ভেঙে দেখি। প্রথমেই দেখো তালবেশ রফলা ভাঙলে হবে তালবেশ যোগ র। তালবেশ বয় ভাঙলে হবে তালবেশ যোগ ব। তালবেশ লয় তালবেশ যোগ ল। তালবেশ জয় তালবেশ যোগ চ, এবং তালবেশ দন্তন্য তালবেশ যোগ দন্তন্য।
এসো এইরকম নতুন কথা শিখি। ব তালবেশরে বর্ষা মানে হচ্ছে বল্লম। দৃশ্য, দৃশ্য মানে দেখা। নিশ্চয়ই, নিশ্চয়ই শব্দের অর্থ হচ্ছে কি না, নিশ্চয় শব্দের অর্থ হচ্ছে স্থির ধারণা। প্রশ্ন মানে জিজ্ঞাসা। শ্লেঘা মানে হচ্ছে কি না, শ্লেঘা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। এবং রশ্মি, রশ্মি শব্দের অর্থ হচ্ছে কিরণ। তারপরে দেখো তালবেশ রফলা, তালবেশ রফলা আকার। তারপরে হচ্ছে দেখো তালবেশ রফলা হস্যৌ, তালবেশ লয়, তালবেশ লয় আকার, তালবেশ জফলা, তালবেশ জয় হস্যই, তালবেশ বয় এবং তালবেশ দন্তন্য বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি। প্রথমটা হবে দৃশ্য, দয়রি তালবেশ কি হবে না, দয়রি তালবেশ জফলা দৃশ্য। তারপরটা হবে শ্লেঘা, তালবেশ লয় আকার ঘয় আকার শ্লেঘা। তারপরটা হবে প্রশ্ন, প তালবেশ দন্তন্য প্রশ্ন। তারপরটা হবে তালবেশ চয় অর্থাৎ প তালবেশ চয় হস্যই মো পশ্চিম। তারপরটা হবে শ্রাবণ, আচ্ছা শ্রাবণ না দিয়ে এটা হবে শ্রবণ, তালবেশের অফলা ব মধ্যাহ্ন শ্রবণ। তারপর হচ্ছে শ্রুতি, তালবেশের অফলা হস্যত্ব হস্যই শ্রুতি। তারপরটা হবে বিশ্ব, বর্ষই তালবেশ বাই বিশ্ব। তারপরটা হবে শ্রান্ত, তালবেশের অফলা আকার দন্তনতায় শ্রান্ত, এটা হবে স্লোত। এবং তার শেষে হবে বিশ্রাম, তালবেশ ফলা আকার বিশ্রাম। চলো পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি। 1 নম্বর কোশ্চেন, কোথায় ঘন কালো মেঘ জমে? উত্তর হবে পশ্চিমে ঘন কালো অর্থাৎ পশ্চিমের আকাশে ঘন কালো মেঘ জমে। 2, গরু কেমন করে হাঁটে? উত্তর হবে গরু স্লোত পায়ে হাঁটে। 3 নম্বর কোশ্চেন, আজ আর কি মিলবে না? না উত্তর হবে আজ আর আলোর দর্শন মিলবে না। চলো আমরা পরের গল্পটি নিয়ে আলোচনা করি। পরের গল্পটি রয়েছে জল থই থই। সকাল থেকে বৃষ্টি, কিছু শুষ্ক নেই। সকাল থেকেই অর্থাৎ বৃষ্টি, কিছু শুষ্ক নেই মানে শুষ্ক, শুষ্ক মানে হচ্ছে শুকনো। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। বর্ষাতি শব্দের অর্থ হচ্ছে রেইনকোট, যেটাকে আমরা বাংলায় বলি বর্ষাতি, অর্থাৎ বৃষ্টির জল থেকে শরীরকে বাঁচানোর জন্য এক ধরনের জামা, যাকে ইংরেজিতে বলা হয় রেইনকোট এবং বাংলাতে বলা হয় বর্ষাতি। কোনো ক্রমে অর্থাৎ কোনো রকমভাবে। গা, গা মানে হচ্ছে শরীর। বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ। শ্রেষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সকলের মধ্যে ভালো। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যায় শস্য আনতে হবে। চলো উপরে রঙিন অংশগুলোকে আমরা ভেঙে দেখি। প্রথমে দেখো পেটকাটা মধ্যাহ্নসকয় ভাঙলে পেটকাটা মধ্যাহ্নস যোগ ক, তারপর পেটকাটা মধ্যাহ্নসটয় ভাঙলে হবে অর্থাৎ পেটকাটা মধ্যাহ্নস যোগ ট, এবং পেটকাটা মধ্যাহ্নসটয় ভাঙলে পেটকাটা মধ্যাহ্ন যোগ ঠ হবে, এবং পেটকাটা মধ্যাহ্নস মধ্যাহ্ন ভাঙলে হবে এটা, অর্থাৎ পেটকাটা মধ্যাহ্নস যোগ মধ্যাহ্ন। চলো এরকম আরও আমরা নতুন কথা শিখে নিই। প্রথমেই দেখো দন্তন্য পেটকাটা মধ্যাহ্নসটয় নষ্ট। নষ্ট শব্দের অর্থ হচ্ছে যা খারাপ হয়ে গেছে। তারপরটা হচ্ছে সৃষ্টি, সৃষ্টি মানে হচ্ছে যা কিছু সৃষ্টি মানে নতুন কিছু তৈরি। পুষ্করিণী অর্থাৎ পুষ্করিণী শব্দের অর্থ হচ্ছে পুকুর। পৃষ্ঠা হচ্ছে কি না, পৃষ্ঠা শব্দের অর্থ হচ্ছে বই বা খাতার পাতা। কাষ্ঠ, কাষ্ঠ মানে হচ্ছে কাঠ। বিষ্ণু মানে হচ্ছে নারায়ণ। বৈষ্ণব, বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু দেবতার ভক্ত। নতুন একটি শব্দ বানায়, দেখে নাও। প্রথমেই আছে পেটকাটা মধ্যাহ্নসটয় দিয়ে আমরা একটি শব্দ বানিয়ে দেওয়া রয়েছে বইয়ে। দেখো দন্তস্বরটি পেটকাটা মধ্যাহ্নসটয় অবশ্যই সৃষ্টি। একইভাবে দেওয়া রয়েছে বয়রি পেটকাটা মধ্যাহ্নসটয় হচ্ছে বৃষ্টি। তাহলে পেটকাটা মধ্যাহ্নসটয় দিয়ে যদি আমরা শব্দ বানাই, তাহলে কাষ্ঠ, আরেকটি করো অর্থাৎ জ্যেষ্ঠ, বংজয় একার অর্থাৎ বংজয় জফলা একার পেটকাটা মধ্যাহ্নসটয় জ্যেষ্ঠ। পেটকাটা মধ্যাহ্নস কয় দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে আবিষ্কার, পরিষ্কার। পেটকাটা মধ্যাহ্নস মধ্যাহ্ন দিয়ে যদি আমরা দেখি, তাহলে শব্দ যদি দেখি বা তৈরি করি, তাহলে পাবো জিষ্ণু, আর একটা হবে এখানে বিষ্ণু। চলো পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। 1, পথের লোক কী গায়ে দিয়ে চলেছে? উত্তর হবে পথের লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে। 2, কার দোকান খোলা? উত্তর হবে কৃষ্ণ কাকুর দোকান খোলা। এবং 3 নম্বর, কী আনতে যেতে হবে? উত্তর হবে শস্য আনতে যেতে হবে। চলো পরের গল্পটি দেখি আমরা। পরের গল্পে বলা হয়েছে নাইতে নামি। নাইতে শব্দের অর্থ হচ্ছে কি না, নাইতে মানে হচ্ছে স্নান। নদীতে খুব স্রোত, নদীতে খুব স্রোত। স্রোত শব্দের অর্থ হচ্ছে জলপ্রবাহ। আস্তে নামি অর্থাৎ ধীরে ধীরে। অস্থির হলে চলবে না, অস্থির মানে হচ্ছে চঞ্চল।
ইস্পাতের মতন শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। ইস্পাত কি না, ইস্পাত হচ্ছে অঙ্গার দিয়ে কঠিন করা লোহাকে আমরা এক কথায় বলি ইস্পাত। স্পর্শ বলছে, চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। স্পর্শ মানে হচ্ছে ছোঁয়া, নির্মল মানে হচ্ছে পরিষ্কার বা বিশুদ্ধ, আর এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিজ অবধি দেখা যায়। স্বচ্ছ মানে কি না, স্বচ্ছ মানে হচ্ছে অতি পরিষ্কার, আর স্পষ্ট মানে প্রকাশিত, যে নিজ অবধি দেখা যায়। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। প্রথমেই রয়েছে দন্তস রফলা, ভাঙলে হবে দন্তস যোগ র। দন্তস পয় ভেঙে দেখলে আমরা পাবো দন্তস যোগ প। তারপর দন্তস পয় দন্তস যোগ ব, দন্তস দন্তন্য, দন্তস যোগ দন্তন্য, দন্তস থয় ভাঙলে হবে দন্তস যোগ থ, দন্তস থয় ভাঙলে হবে দন্তস যোগ ত, অর্থাৎ দন্তস থয় রয়েছে তাই ভাঙলে হবে দন্তস যোগ ত। আচ্ছা, এসো এরকম নতুন কথা শিখি। যেমন প্রথমটা হচ্ছে অজস্র। অজস্র শব্দের অর্থ হচ্ছে অনেক বা অজস্র শব্দের অর্থ হচ্ছে অনেক বা প্রচুর। স্থাপন, স্থাপন মানে হচ্ছে কি না প্রতিষ্ঠা। অস্পষ্ট, অস্পষ্ট হচ্ছে যা পরিষ্কার নয়। স্নাত, স্নাত শব্দের অর্থ হচ্ছে স্নান করেছে এমন। তারপরটি দেখো রহস্য, রহস্য শব্দের অর্থ হচ্ছে লুকোনো তত্ত্ব। স্বপ্না, নিচের যুক্ত বর্ণগুলিকে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানায়। চলো আমাদের যে যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে, যেমন দন্তস তয় আকার, দন্তস পয়, দন্তস পয়রি, দন্তস রফলা, এই চারটি শব্দ দিয়ে আমরা এখানে অর্থপূর্ণ শব্দ বানাবো। তো আমরা দেখে নাও কী করবে। প্রথমে আমরা এই জায়গাটাকে ব্যবহার করতে পারি, যদি এই জায়গাটা আমরা কি দিতে পারি বলো তো, স্পষ্ট দিতে পারি না। আচ্ছা, দন্তস পয় পেট কাটা মূর্ধন্য টয় তো স্পষ্ট তো। তারপরটা দেখো, তারপরটা যদি আমরা এটা এরকম দিই দন্তস পয়রি, তাহলে হবে নিষ্পৃহ। তাহলে দন্তন্য হস্যই দন্তস পয়রি, অর্থাৎ এই জায়গাটা আমরা দেবো দন্তস পয়রি। তারপরটা আমরা দেবো ষষ্ঠা, দন্তস রফলা পেট কাটা মূর্ধন্য ঠয় আকার ষষ্ঠা। এখানে আমরা দেবো দন্তস তয় আকার অর্থাৎ প্রস্তাব, আর এখানে দেব আমরা দন্তস রফলা অর্থাৎ দন্তস হ দন্তস রফলা সহস্য। এবার আমরা যে শব্দগুলো পেলাম অর্থাৎ স্পষ্টত বা নিষ্প্রিয়, ষষ্ঠা, প্রস্তাব এবং সহস্য, এই শব্দগুলো দিয়ে আমরা কি করব না, নতুন শব্দগুলো যে পেলাম সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব, অর্থাৎ বাক্য ব্যবহার করি। তাহলে প্রথমেই দেখো, প্রথমে আমরা যে বাক্যটা দেখব সেটি হচ্ছে স্পষ্টত। স্পষ্ট দিয়ে যদি আমরা বাক্য করি বা বাক্য রচনা করি তাহলে এরভাবে লিখব, খুব বেশি কুয়াশা পড়লে স্পষ্টই দূরের জিনিস দেখা যায় না। তারপর আমরা কি পেয়েছিলাম, নিষ্প্রিয়। নিষ্প্রিয় শব্দের অর্থ যদি দিয়ে আমরা বাক্য রচনা করি তাহলে লিখব, বন্ধুদের মধ্যে মজার আলোচনায় সবাই হাসলেও রাজু নিষ্প্রিয় হয়ে থাকলো। তারপরে ষষ্ঠা, বর্ণ পরিচয়ের ষষ্ঠা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর আমরা যেটা পেয়েছিলাম প্রস্তাব। প্রস্তাব দিয়ে যদি আমরা বাক্য রচনা করি তাহলে লিখব, বন্ধুরা দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল বা করলো। সহস্য, সহস্য দিয়ে যদি আমরা বাক্য রচনা করি বা বাক্য তৈরি করি তাহলে লিখব, সহস্য পিঁমড়ের দল বেঁধে খাবারের খোঁজে চলেছে। এবার তোমরা এই সমস্ত শব্দ দিয়ে তোমরা তোমাদের মতন বাক্য রচনা করো এবং সেগুলোকে করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপে সেগুলোকে তোমরা পাঠাও। ওকে, চলো পরের গল্প আমরা দেখি। পরের গল্পে বলা হয়েছে, বিকালে নানা রং, এখন অপরাহ্ন বেলা। তাহলে এখন কি না অপরাহ্ন। অপরাহ্ন শব্দের অর্থ হচ্ছে বিকালবেলা। হ্রদের জলে সূর্য অস্ত যায়। হ্রদ শব্দের অর্থ, তাহলে অপরাহ্ন মানে কি বললাম, অপরাহ্ন মানে হচ্ছে বিকালবেলা। এবার দেখো হ্রদ, হ্রদের জলে সূর্য অস্ত যায়। হ্রদ শব্দের অর্থ হচ্ছে চারিদিকে জলভাগ দিয়ে অর্থাৎ চারিদিকে স্থলভাগ দিয়ে ঘেরা অনেক বড় জলাশয়, যেটাকে আমরা বলি হ্রদ। সূর্য অস্ত যায়, অস্ত মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। সূর্য অস্ত যায় মানে সূর্যটাকে অদৃশ্য হয়ে যাওয়া। সারা আকাশে জুড়ে লাল বহনীর রকমারির ছটা।
এই যে বহনীর কথার অর্থ হচ্ছে আগুন, লাল আগুনের রকমারি ছটা। রকমারি শব্দ মানে হচ্ছে নানা রকম, রকমারি হচ্ছে নানা রকম। দেখে আহ্লাদে মন ভরে যায়, আহ্লাদে মন মানে আনন্দে মন ভরে যায়। এখন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর, আহ্বান মানে হচ্ছে ডাক, আর মনোমুগ্ধকর হচ্ছে মন ভরে যায় এমন। এবার চলো উপরে রঙিন অংশগুলোকে আমরা ভেঙে দেখি। অর্থাৎ হয় লয় ভাঙলে হবে হ যোগ ল, হয় বয় হ যোগ ব, হয় মূর্ধন্য হ যোগ মূর্ধন্য, হয় রপলা ভাঙলে হবে হ যোগ র, এবং হয় দন্তন্য হবে হ যোগ দন্তন্য। এসো এরকম আরও আমরা নতুন কথা শিখে নিই। প্রথমেই দেখো পূর্বাহ্ন, পূর্বাহ্ন দেখো পয় দীর্ঘ বয়রে বাকার হয় মূর্ধন্য। পূর্বাহ্ন, এই যে পূর্বাহ্ন শব্দের অর্থ কি না, পূর্বাহ্ন শব্দের অর্থ হচ্ছে সকাল। সায়াহ্ন শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। চিহ্ন শব্দের অর্থ হচ্ছে দাগ। দাহ্য শব্দের অর্থ হচ্ছে যা সহজে জ্বলতে পারে বা জ্বলে উঠতে পারে। প্রহ্লাদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। ঠিক জায়গায় যুক্ত বর্ণ বসিয়ে আমরা শব্দ তৈরি করি। দেখে নাও, প্রথমে আমরা যদি এই জায়গাটায় হয় মূর্ধন্য দিই তাহলে হবে পূর্বাহ্ন, পয় দীর্ঘ বয় রেবা আকার হয় দন্তন্য। তারপর হচ্ছে মধ্যাহ্ন ময় ধৈর্যপলা আকার হয় দন্তন্য হবে মধ্যাহ্ন। তারপর হচ্ছে সায়াহ্ন দন্ত শাখা হয় আকার হয় দন্তন্য সায়াহ্ন, এবং অপরাহ্ন। ব্যাস হয়ে গেল। এবার দেখো পাঠ্যে পড়ে একটি বাক্য উত্তর লিখি। 1. বিকেলের আরেক নাম কি? উত্তর হবে বিকেলের আরেক নাম অপরাহ্ন। 2. কার জলে সূর্য অস্ত যায়? উত্তর হবে হ্রদের জলে সূর্য অস্ত যায়। এবং 3 নম্বর কোশ্চেন, আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? উত্তর হবে আকাশ জুড়ে লাল বহনী রকমারি ছটা। সুতরাং তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ক্লাসটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো।